জেড আই, যে জায়গায় জেড আই নাও, জেড আই বা জেড নটের ইকুয়েশনটা হবে এটা। তাহলে ওই জায়গার যে ইম্পিডেন্সটা জেডটা, তার মধ্যে একটা রেজিস্টিভ পার্ট থাকবে, একটা রিঅ্যাক্টিভ পার্ট থাকবে। এখন জেড আই এর যে এক্সপ্রেশনটা ছিল তার মধ্যে এই যে রো জাতীয় কিছু টার্ম ছিল, ঠিক আছে? তো সেই রো জাতীয় টার্মগুলো থাকার ফলে এখানে ছিল 1 প্লাস রো ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা টুয়াইস। আর অরিজিনালি ছিল যে ই টু দি পাওয়ার জে বিটা এল প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা এল, এরকম ছিল। কিন্তু উভয় পাশে রো ই টু দি পাওয়ার জে বিটা এল কমন নেওয়াতে এটা 1 হয়ে গেছে, আর এটা হয়ে গেছে ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা টুয়াইস। তাহলে ডাব্লিউটা এভাবে মডিফাইড হয়ে গেছে। আর সেই ডাব্লিউটা তাহলে কি হচ্ছে, রো ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা টুয়াইস, মানে রো হচ্ছে একটা ম্যাগনিটিউড, এটা হলো একটা ফেজ, দুটো মিলে একটা কমপ্লেক্স কোয়ান্টিটি। সেই কমপ্লেক্স কোয়ান্টিটিকে আমরা ডিফাইন করছি ডাব্লিউ দিয়ে। তাহলে সেই কমপ্লেক্স কোয়ান্টিটিরও দুটো রিয়েল, একটা রিয়েল পার্ট থাকবে ইউ, ইমাজিনারি পার্ট থাকবে ভি। তাহলে আমরা যদি এটার ভ্যালু রো ধরি ম্যাগনিটিউড, তাহলে রো হবে কি, রো হবে রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার, তাই না? এটা ম্যাগনিটিউড যদি বের করো কমপ্লেক্স কোয়ান্টিটিতে, সেটা ভ্যালু হচ্ছে ইউ আর ভি এর ভিতর রুট স্কয়ার করে রুট ওভার। আর এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা হবে কি, tan ইনভার্স ভি বাই ইউ, as simple as that. তাহলে মূল জিনিসটা হচ্ছে ইম্পিডেন্স, তার রিয়েল পার্ট, তার ইমাজিনারি পার্ট, আর এক্স। সেই এক্সপ্রেশনের মধ্যে ডাব্লিউ রো আছে, রো ঘটিত অংশটাকে আমরা ডাব্লিউ দিয়ে রিপ্লেস করি। সেই ডাব্লিউর মধ্যে রিয়েল পার্ট থাকবে, ইমাজিনারি পার্ট ইউ আর আইভি, এবং ইউ আর আইভির উপর ভিত্তি করে রো এর ম্যাগনিটিউড হবে এবং রো এর ফেজ হবে। তাহলে এই যে ইকুয়েশনটা লিখলাম, এই ইকুয়েশনটার মধ্যে আমরা গত ক্লাসে দেখাইছিলাম ডাব্লিউর মান যদি এটা বসাই তাহলে কি হবে, 1 প্লাস ইউ প্লাস আইভি, নিচে কি হবে 1 মাইনাস ইউ মাইনাস আইভি। তাহলে আমরা চেষ্টা করব নিচেরটা যাতে রিয়েল হয়ে যায়। তাহলে 1 মাইনাস ইউ মাইনাস 1 মাইনাস ইউ মাইনাস আইভি থাকলে 1 মাইনাস ইউটা রিয়েল আর আইভিটা হচ্ছে ইমাজিনারি। তাহলে এ মাইনাস বি আছে, এটাকে এ প্লাস বি দিয়ে গুণ, তাহলে কি হবে, এ মাইনাস বি আর এ প্লাস বি গুণ দিলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে 1 মাইনাস ইউ মাইনাস আইভি আর ওইদিকে 1 মাইনাস ইউ প্লাস আইভি, তাহলে 1 মাইনাস ইউটা হচ্ছে এ, তাহলে 1 মাইনাস ইউটা হলো এ, এটা এ স্কয়ার, আর ওইদিকে হচ্ছে ভি, সেটা হচ্ছে বি, তাহলে আইভিটা হচ্ছে বি, তাহলে আইভি হোল স্কয়ার, তার মানে আই স্কয়ার ভি স্কয়ার, মাইনাস আই স্কয়ার ভি স্কয়ার মানে প্লাস ভি স্কয়ার। তাহলে নিচের অংশটা হয়ে গেল। আর উপরের অংশ আমি গতদিন দেখাইছিলাম, যেটা তুমি যদি ইয়া করো 1 প্লাস ইউ প্লাস আইভি এগুলো করলে এখানে দুটো অংশ থাকবে, একটা রিয়েল অংশ, একটা ইমাজিনারি অংশ। তাহলে রিয়েল অংশটাকে এই আর এর সাথে ইকুয়েট করব, ওইদিকে যে রিয়েল অংশ, তাহলে ইকুয়েট করলে আমরা এই জিনিসটা পাবো। ওখানে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে 1 মাইনাস ইউ স্কয়ার মাইনাস বি স্কয়ার একা ছিল, তাহলে ওইটা, এবং নিচে ছিল এই যে a মাইনাস বি a প্লাস বি করতে 1 মাইনাস ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে রিয়েল পার্টটাকে ইকুয়েট করলে আমরা উই গট দিস ইকুয়েশন। আচ্ছা, তো এই জেড এর ইকুয়েশনটার নাম্বার ছিল কত, আর রো এর ইকুয়েশনটার নাম্বার কত ছিল? স্যার রো এর ইকুয়েশনের নাম্বার ছিল 30 এর ডি, 30 এর ডি, আর জেড এর ইকুয়েশনের নাম্বার ছিল 30 এর এ, ডাব্লিউ সহ। জি স্যার। আর ডাব্লিউ সহ এই ওই ইকুয়েশনটার নাম্বার কি 30 এর ডি এর মধ্যে পড়ছিল? এটা জি স্যার, এটা তাহলে 30 এর ডি 30 এর এ, তাহলে আমরা উপরে নিচে বজ্র এফ স্যার, এফ এটা 30 এর এফ না উপরেরটা স্যার, এই যে জেড আই বাই জেড নট, ও এটা 30 এর এফ। এফ এফ নরমালি একটা জেড এর ইকুয়েশন ছিল, তারপর সেটাকে মডিফাই করে এটা আছে। তাহলে এটা বলতে লাগবে না, তাহলে আমরা উপরে নিচে বজ্র গ্রহণ করে তারপর রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট ইকুয়েট করে
এই কোয়েশ্চনটা পাবো। এই কোয়েশ্চনটার নাম্বার তো দেওয়া হয় না, আজকে প্রথম লিখলাম। না স্যার, আচ্ছা, তাহলে এটাকে 30-এর কততে শেষ হয়েছিল? স্যার এফ। তাহলে এটা 30-এর জি বলি। তো 30-এর এফ থেকে জিতে কিভাবে আসলাম? এই ডির মানটা বসালাম, ইউ প্লাস আইভি বসায় উপরে নিচে বজ্র গুণন করলাম, করলে একটা রিয়েল অংশ থাকলো উপরে, একটা ইমাজিনারি অংশ থাকলো, আর নিচেরটা পুরোটাই রিয়েল। এই জিনিসটা, তাহলে রিয়েল অংশ কাট করলে আর পেলাম, সেটাকে 30-এর জি বলছি। আর ইমাজিনারি অংশটা হচ্ছে এক্স এই সাইডে, আর ওই দিকে ইমাজিনারি অংশ, ওই দুইটাকে ইকুয়েট করলে আমরা 30-এর এইচ মনে করো পেলাম। Iran. 30-এর এইচ পর্যন্ত সবাই লিখেছো? জি স্যার। এখন এই 30-এর জি কে আমরা বিভিন্ন রকম পারমুটেশন কম্বিনেশন করে মানে এই একটা ইকুয়েশন ডিরাইভ করতে পারি। 30-এর জি থেকে যেহেতু তোমাদের ইকুয়েশন লাস্ট কততে শেষ হয়েছিল? 31-32-এ? 31-32। তাহলে এটাকে 33-এর জি বলি। পরীক্ষায় তোমাদের নিজেদের মতো নাম্বার দিও, এখন আমি বোঝানো। তো এই কোয়েশনটাকে নিয়ে স্টাডি করলে তুমি এটা ডিরাইভ করতে পারবে। আজকে তোমাদেরকে বলবো খাতায় ট্রাই করো, 5 মিনিট সময় দিব, এটা কিভাবে ডিরাইভ করা যায়। এই কোয়েশনটা থেকে এই সার্কেলের একটা ইকুয়েশন পাবো। আমি আগে জিনিসটা বলে নিই, তারপর ডিরাইভ করব। আর 30-এর এইচ যেটা, এটাকেও বিভিন্ন সেটা নিয়ে কাজ এইচ পাবো। তাহলে 30-এর জি এটা কিসের ইকুয়েশন? বৃত্তের ইকুয়েশন। বৃত্তের ইকুয়েশন কি হয়? x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস b হোল স্কয়ার Equal to R square. আর স্কয়ার। সার্কেলের ইকুয়েশন। a আর b হলো কেন্দ্র, আর হলো রেডিয়াস। তাহলে এই ইকুয়েশন 30-এর জি থেকে যে 33-এর জি পাচ্ছি, that 33g is an equation of a circle. যে সার্কেলের কোঅর্ডিনেট গুলো হচ্ছে x আর y এর জায়গায় আসতেছে R u আর v। 1 plus. এখানে আমি দেখো u আর v এক্সিস দিয়ে একটা কোঅর্ডিনেট তৈরি করছি। এখানেও এই r minus 1 কেন এটা u minus 1 এটা বলেছিলাম। নিচেরটাও এই যে 30-এর এইচ থেকে যে 33-এর এইচ পাচ্ছি, ওটাও একটা সার্কেলের ইকুয়েশন, এবং সেটারও কোঅর্ডিনেট হচ্ছে ইউ আর ভি। আমি ডান দিকে ইউ আর ভি এর কোঅর্ডিনেট দেখাচ্ছি, এটা ইউ এটা ভি। এক্স এক্সিস এর দিকে হচ্ছে ইউ, ওয়াই এক্সিস এর দিকে হচ্ছে ভি। এখন হচ্ছে আর এর ভ্যালু চেঞ্জ হতে পারে। আর হচ্ছে এই রেজিস্ট্যান্সটা, রেজিস্ট্যান্সটা হচ্ছে এখানে যে কোনো জায়গার ইম্পিডেন্স। তাহলে রেজিস্ট্যান্সটা যখন চেঞ্জ হবে, তখন এই সার্কেলের কোন সার্কেল হবে সেটা চেঞ্জ হবে। তাহলে আর ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে কেন্দ্র কত? ইউ এক্সিস বরাবর কেন্দ্র কত? ভি এক্সিস বরাবর কেন্দ্র কত? 1 0. 0 0 0 0। আর রেডিয়াস কত? রেডিয়াস 1 1 রাইট। তাহলে এটা যদি ইউ এক্সিস হয়, এটা যদি ভি এক্সিস হয়, তাহলে এর 0 0 পয়েন্ট হচ্ছে এটা। এটা হলো কেন্দ্র। আর এই পয়েন্টটাকে আমরা বলি, মনে করো ইউ ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, ইউ ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এই পয়েন্টটাকে আমরা বলতে পারি ভি ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা আর 0 0 ইউ ভি 0 0 ধরে 1 1 মানে 1 রেডিয়াস ধরে যদি একটা সার্কেল আঁকি, সেই সার্কেলটা হবে এই আউটার সার্কেল। এইজন্য এই আউটার সার্কেলটাকে বলা হবে আর ইজ ইকুয়াল টু 0 সার্কেল। ঠিক আছে, আর ইজ ইকুয়াল টু 0 সার্কেল ক্লিয়ার সবার? আবার বলবো?
বুঝছি স্যার, আর এর ভ্যালু 0 ধরে এই জন্য। আর কেন্দ্র হলো 1। আচ্ছা, এখন আর এর ভ্যালু যদি 1 হয় তাহলে কেন্দ্র কত? স্যার হাফ, হাফ। আর হাফ কমা 0। হাফ 0, তাহলে উপরের দিকে আর যেতে হবে না, এই বরাবরই কেন্দ্র থাকবে। তাহলে এখানে এটা যদি 0 হয়, এটা যদি 1 হয়, তাহলে ইউ ইকুয়াল টু হাফ মনে করে এখানে আছে। এই জায়গাটা মনে করো ইউ ইকুয়াল টু হাফ। আচ্ছা, এবার বলো ব্যাসার্ধ কত 1 হলে? 1/4। না, ব্যাসার্ধটা হচ্ছে আর, আর আর স্কয়ার হচ্ছে এটা, তাহলে ব্যাসার্ধ কত? স্যার ব্যাসার্ধ হাফ হবে। হাফ হবে। তাহলে কেন্দ্র হলো হাফ 0 আর ব্যাসার্ধ হলো হাফ। তাহলে এটা কেন্দ্র, ব্যাসার্ধ এদিকে হাফ, এদিকে হাফ, উপরে হাফ, নিচে হাফ, ধরে একটা সার্কেল আছে। সেই সার্কেলটা হবে r is equal to 1 সার্কেল। এই আর এর কি মান, কি মিনিং? এই আর এর মিনিং হচ্ছে ইম্পিডেন্সের রেজিস্টিভ পার্ট। ইম্পিডেন্স কোনটা? এখানকার ইম্পিডেন্স, তার রেজিস্টিভ পার্টের ভ্যালু এখান থেকে পাবো। তাহলে স্মিথ চার্টের কনস্ট্যান্ট আর সার্কেলের জন্য প্লটগুলো এরকম, r is equal to 0 হবে সবচেয়ে বাইরে, r is equal to 1 হবে এই জায়গাটা। তাহলে আমরা এই পয়েন্টটাকে বলতে r is equal to 0, এটা হচ্ছে r is equal to 1। তাহলে r is equal to হাফ কোথায় হবে, বামে না ডানে? r is equal to হাফ সার্কেলটা কোথায় হবে? এই সার্কেলটার বামে না এই সার্কেলটার ডানে বা ভিতরে? এটা হলো 0, এটা হলো 1, এটা 1 সার্কেল, এটা 0 সার্কেল। তাহলে হাফ কোথায় হবে? এদিকে হবে না এদিকে হবে? বামে হবে না? হ্যাঁ, এটা কি হলো? তোমার এরকম একটা সার্কেল হবে যেটা হবে r is equal to হাফ। আর একের চেয়ে বেশি হলে কি হবে? r is equal to 2 সার্কেল। এটা কোথায় হবে? ডান দিকে হবে। এরকম একটা সার্কেল হবে, সেটা মনে করো r is equal to 2 সার্কেল। তাহলে এইভাবে আমরা যদি বাম থেকে ডানে যেতে থাকি তাহলে একটা একটা করে সার্কেলের পয়েন্ট পাবো। 0, হাফ, তারপরে মনে করো 3/4, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 10 বাড়তে থাকে। এগুলো হলো কনস্ট্যান্ট আর সার্কেলস। এবার হচ্ছে নিচের ইকুয়েশনটা, নিচের ইকুয়েশনটা হচ্ছে কনস্ট্যান্ট এক্স সার্কেলস। আচ্ছা, কনস্ট্যান্ট এক্স সার্কেল আমি এখানে ডান দিকে আঁকছি। তো এখানে যদি এক্স এর ভ্যালু তোমার 1 হয়, এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে কেন্দ্র কত অঙ্ক? কেন্দ্র কত? ইউ কেন্দ্র কত? ভি কেন্দ্র কত? স্যার ইউ এর 1, ভি এর 1। জি, তাহলে আমরা দেখতে পাচ্ছি u1 হচ্ছে এটা, v1 হচ্ছে এটা, তার মানে কেন্দ্রটা এই জায়গায়। তার মানে এখানে কোথাও কেন্দ্র, যেখানে u এর ভ্যালু 1, v এর ভ্যালু 1। তো সেখানে কেন্দ্র হলে রেডিয়াস কত? রেডিয়াস এখানে 1, তাহলে এখানে হ্যাঁ রেডিয়াস 1। তাহলে রেডিয়াস 1টা বৃত্ত একটা জায়গায় এখানে ছেদ করবে, আবার এখানেও 1 আছে, তাহলে বৃত্তটা আরেকটা ওই জায়গায় ছেদ করে তারপর কোন দিকে যাবে সেটা মাথা না, আমার এই অংশের মধ্যে কোথায় কোথায় ছেদ করছে সেটা দেখতে হবে। তাহলে এখানেও ছেদ করলো, এখানেও ছেদ করলো, এরকম একটা বৃত্ত যাবে। তাহলে এই সার্কেলটাকে আমরা এরকম তেরা হিসেবে দেখব, ব্যাকা হিসেবে, যেটাকে বলবো x = 1 সার্কেল। আর x এর ভ্যালু যদি -1 হয় তখন কেন্দ্র কত? u1 আর v কত? v কেন্দ্র কত? -1। v মাইনাস তো v তো ভার্টিক্যাল এক্সিস, যেটা -1 নিচে হবে। আর কেন্দ্র এই এখানে কেন্দ্র হবে, আর রেডিয়াস ওই আগের মতো এদিক দিয়ে যাবে। তাহলে x = -1 সার্কেলটা হবে এখানে। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যখন x এর ভ্যালু 0 তখন v কেন্দ্রটা কোথায় বলো? ইনফিনিটি। আর এখানে একটা ইন্টারেস্টিং, এই কনস্ট্যান্ট এক্স সার্কেলগুলোর সমস্ত কেন্দ্রগুলো এই লাইন বরাবর থাকে, কারণ u = সব সময় 1।
তাহলে এই 1 বরাবরই অনেক দূরে ইনফিনিটিতে কোথাও কেন্দ্র আছে, তো সেটা রেডিয়াস ধরে সার্কেল আঁকলে সেটা একটা লাইন, তুমি অল্প অংশ দেখতে পারবা, সেই সার্কেলটা হবে x ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু হাফ সার্কেল হবে এই 0 আর 1 এর মাঝখানে, x ইকুয়াল টু 2 সার্কেল হবে 1 এর উপরে, এটা হবে 2, এটা হবে 1 সার্কেল, সরি এটা হবে হাফ সার্কেল। ঠিক আছে, তাহলে দুই ধরনের সার্কেল পেলাম, কনস্ট্যান্ট r সার্কেলস, কনস্ট্যান্ট x সার্কেলস। তো আমি এই জিনিসগুলা তোমরা করতে পারো, ওই যে আমি তো ডিরাইভেশনটা দেখালাম না, ডিরাইভেশনটা তোমরা অ্যাসাইনমেন্ট হিসেবে করতে পারো। গ্রুপে তোমাদের যে গ্রুপটা আছে, গ্রুপ থেকে একটা করে জমা দিতে পারো অ্যাসাইনমেন্টটা করে, কনস্ট্যান্ট r সার্কেলের ডিরাইভেশন, x সার্কেলের ডিরাইভেশন। তো ওইটাতে যাওয়ার আগে আমি আবার বইয়ে যাচ্ছি, এই সমস্ত জিনিস এই সব লেখা হয়েছে এখানে, যা যা একটু লেখা শেষ করো, আমি রোল কলটা করে দিই। রোল 1 তাসবিহ প্রান্ত। আচ্ছা, রোল 13 প্রেজেন্ট স্যার। 28 প্রেজেন্ট স্যার। 37 37 39 37 39 কেউ নাই, 45। আবার এদিকে একটু ব্যাকা আছে, এই তিনটা জায়গা এটাকে এডিট করা যায়, দেখা যায়? এই যে এটার কথা বলছি, এখানে যে ওয়ানটা আছে এটাও হলো তোমার, এই ওয়ানটাও হচ্ছে কনস্ট্যান্ট r সার্কেল মিন করে। আচ্ছা, তারপরে এখানে দেখো আরেকটা জায়গায় লেখা আছে 1.2, এটা তুমি বললা যে হরাইজন্টাল, দ্যাটস রাইট, এই 1.2 r সার্কেল মিন করে। আবার এখানে লেখা আছে 2, that will also mean r সার্কেল, এই 2টা কেটে যাচ্ছে। এটাও কনস্ট্যান্ট r সার্কেল, এখানে r is equal to 3, r is equal to 4, r is equal to 5, বাম দিকে আস্তে আস্তে কমছে, এটা হলো 0.5, 0.5 মানে হচ্ছে হাফ। ঠিক আছে, এটা গেল একদিকে। আর এখানে ব্যাকা হিসাবে কিছু দেওয়া আছে, এখানে তুমি উল্টা দেখতে পাচ্ছ, এখানে এটা হচ্ছে 1, এই 1টা গিয়ে শেষ হইছে এখানে, ওই যে 90 ডিগ্রি যেটা। তাহলে এই বরাবর যে জিনিসগুলো দেখবো 1, 0.9, 0.8, 0.7, 0.6, 0.5, এগুলো কি কনস্ট্যান্ট r সার্কেল না x সার্কেল? স্যার x সার্কেল। আবার ডান দিকে যদি যাও 1.2, 1.4, 1.6, 1.8, those are also constant x circles. একের চেয়ে কম হলে বামে, একের চেয়ে বেশি হলে ডানে। আর এটা হলো +1 সব। কিন্তু নিচের দিকে যদি যাও একই রকম আছে, -1 সার্কেল, তারপর -1.2 সার্কেল, -2 সার্কেল, -0.4 সার্কেল, এভাবে ভেরি হলে এখানে এই সার্কেলগুলোর ভ্যালু আরেক জায়গায় পাবা, সেটা হচ্ছে এখানে 0.2, 0.4, 0.6, 1, এইটাই চলে গেছে এখানে। এই জায়গায় দুইটা 1 আছে, একটা 1 হচ্ছে এই 1টা হচ্ছে কনস্ট্যান্ট x সার্কেলের 1, কনস্ট্যান্ট x সার্কেলের -1, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট r সার্কেল 1। আর যেহেতু প্লাস মাইনাস কিছু নাই বা অলওয়েজ প্লাস, তো কাজে এটা r is equal to 1 সার্কেল হবে। এটা উপরেও দেখবে এরকম দুটো 1 আছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট r সার্কেলের 1, এটা হচ্ছে কনস্ট্যান্ট x সার্কেলের 1। তাহলে এখানে আর কি ইনফরমেশন আছে? আচ্ছা, তোমাকে যদি বলা হয় এবং এই ইম্পিডেন্সগুলো তোমরা যেটা একটু আগে দেখালাম, আমি আবার শেয়ার করতে হবে বোর্ডটা।
Yeah. আমরা এই যে আর আর 1 বের করছি কিন্তু জেড কে জেড নট দিয়ে ভাগ করে একটু দাঁড়াও। এখানে এই আর আর এক্স বের করছি জেড কে জেড নট দিয়ে ভাগ করে। এই ভাগ করাটাকে আমরা বলতে পারি, এখানে লিখতে পারো যে নরমালাইজেশন। ইম্পিডেন্সটাকে নরমালাইজ করছি জেড আই বাই জেড নট। তার মানে এখানে যে আর আর এক্স পাচ্ছি ওগুলো কিন্তু নরমালাইজড ইম্পিডেন্স, এবং সাধারণত তুমি বলতে পারো এটা 50 ওহম দিয়ে নরমালাইজ। মানে তোমার আসল রেজিস্ট্যান্স যদি হয় 100 ওহম, তাহলে আর এর এখানে ভ্যালু পাবো 2। জেড আই যদি 100 হয় বা মানে জেড আই এর রিয়েল কম্পোনেন্টটা যদি 100 হয় আর জেড নটটা যদি 50 হয়, জেড নট সাধারণত 50 ধরা হতে পারে, 75 হতে পারে, 50 হতে পারে, তাহলে 100 বাই 50 করে 2 আসবে, তখন আর এর ভ্যালু 2 আসবে। আবার যদি জেডটাকে আমরা বলি 25, তাহলে জেড নট 50 দিয়ে ভাগ করলে আসবে 0.5। আবার এটা যদি 50ই হয় তাহলে 1 আসবে। তো এরকম একটা ভ্যালু তুমি পাবা। তোমার মনে করো লোড ইম্পিডেন্সটা আমি ধরো লিখি, টেক্সটে যাই, টেক্সট না এটা টেক্সট। লোড ইম্পিডেন্সটা মনে করো 50 প্লাস J50, আর লাইনের ইম্পিডেন্সটা মনে করো 50। তাহলে এইটা হবে জেড, তখন এই এল জেড ইজ ইকুয়াল টু 0 তে জেড জেড আই হবে, মানে এই পয়েন্টের জেড আই হবে, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। তো সেটা হচ্ছে 50 প্লাস J50 লোডের ইম্পিডেন্স, আর নরমালাইজ করলে 50 ওহম দিয়ে ভাগ হবে। তাহলে ভাগ করলে তোমার এখানে আসলে কি আসবে? 50 প্লাস J50, আবার টেক্সটে যেতে পারো, এখানে লিখতে পারি 50 প্লাস J50 ডিভাইডেড বাই 50 করলে তোমার আসবে 1 প্লাস J1। এখন এটা তুমি এই প্রশ্ন যদি বলা থাকলো যে লাইনের ইম্পিডেন্স 50, লোড ইম্পিডেন্স 50 প্লাস J50, স্মিথ চার্টে লোডটাকে দেখাও, তাহলে কি করব? স্মিথ চার্টে যাই, স্টপ শেয়ার, শেয়ার স্ক্রিন হয়ে যায়। স্মিথ চার্টে এখন এটা হচ্ছে আমার কত ছিল? 1 প্লাস J1, তাহলে 1 সার্কেল হচ্ছে এইটা, আর x এর ভ্যালুটাও তো 1 J1, তাহলে এই পয়েন্টটা হবে, দিস পয়েন্ট উইল বি ইওর লোড পয়েন্ট। এটা হচ্ছে তোমার লোড। এখন এই লোডে যদি বলা হয় যে তুমি রিফ্লেকশন কোএফিশিয়েন্ট বের করো, তো তোমরা ফর্মুলা দিয়ে জানো ZL মাইনাস Z0 করলে বের হয়, কিন্তু স্মিথ চার্ট দিয়ে যে বের করো, আমি একটা টেকনিক এইভাবে করি, সাধারণত অনেকভাবেই করা যায়। আমি যেটা করি, এখান থেকে ZL পর্যন্ত একটা লাইন টানি, এটার লেংথ মনে করো L1, এই লাইনটাকে বাড়ায় দাও, বাড়ায় দিলে আরেক আলাদা লাইন বাড়ালাম, এখান থেকে এটা দিয়ে বাড়ায় দিলাম এই পর্যন্ত। এই জায়গাটা মনে করো L1, L2। তাহলে আমি যেটা বলি যে রো হচ্ছে, এভাবে হিসাব করলে মিলবে, L1 আর এখানে আসে না, লম্বা টান আসে না, এটা তো সেটাই তোমার টেক্সট দিয়েও দেখাই। তাহলে রো হবে ইজ ইকুয়াল টু হবে L1
ডিভাইডেড বাই L1 প্লাস L2। তাহলে তোমাকে যদি বলে যে তুমি এই লাইন ইম্পিডেন্স হচ্ছে 50 ওহম, তারপর এখানে তোমার এটা কিন্তু লোড পয়েন্ট, লাইন ইম্পিডেন্স 50 ওহম আর তোমার লোড ইম্পিডেন্স 50 প্লাস J50, তাহলে তোমার ফার্স্ট হচ্ছে লোড বের করা। এটা হচ্ছে R সার্কেল, এটা হলো X R এর 1 সার্কেল, আর এটা হলো X এর 1 সার্কেল। এরা দুজন যেখানে ক্রস করেছে, কাট করেছে, সেই পয়েন্টে হচ্ছে তোমার লোড পয়েন্ট। এবং সেই লোড পয়েন্টে রো কত যদি জিজ্ঞেস করে, তাহলে তোমরা বাই স্কেল এভাবে মেজার করতে পারো। এখান থেকে এই পর্যন্ত একটা লাইন টানবা L1, আর পরবর্তী অংশে লাইন টানবা L2। এটাকে ডিলিট করে দিই, পুরোটাই ডিলিট হয়ে গেল। আবার টেক্সটে যাই, টেক্সটে হবে রো ইজ ইকুয়াল টু L1 ভাগ L1 প্লাস L2। ঠিক আছে, তাহলে L1 টা তোমরা স্কেল দিয়ে মাপবা, এই লোড পর্যন্ত যে পয়েন্টটা। আর এইখানে এই এক্সিসটা কি তুমি যদি চিন্তা করো, এটা হলো তোমার ইউ এক্সিস, আর এটা হলো উপরেরটা হলো কি হলো, এরকম ছিল, উপরেরটা হলো তোমার ভি এক্সিস। তাহলে এই অরিজিনটা হলো কি U0 V0, এটাকেই সবসময় কেন্দ্র ধরবা, যে কোনো ক্যালকুলেশনের সময় এটাকে কেন্দ্র ধরবা। এখানে r = 1 কোনো সমস্যা নেই, কিন্তু UV কোঅর্ডিনেট সিস্টেমের সেন্টার হলো এটা। এই কোঅর্ডিনেটের সেন্টার থেকে তুমি লোড পর্যন্ত একটা লাইন টানবা, সেই লাইনটাকে বাড়াই দিবা শেষ পর্যন্ত। বাড়াই দিলে এই লোড পর্যন্ত যে পয়েন্টটা, সেটাকে আমরা বলবো L1, আর শেষ পর্যন্ত পয়েন্টটার লোড থেকে শেষ পর্যন্ত যেটা, সেটাকে L2 যদি বলি, তাহলে L1 ডিভাইডেড বাই L1 প্লাস L2 দিয়ে আমরা রিফ্লেকশন কোএফিশিয়েন্ট বের করতে পারবো। এবং এখানে একটা অ্যাঙ্গেল ফর্ম হবে, এই অ্যাঙ্গেলটা দিয়ে সে রো এর অ্যাঙ্গেলটা। এটা কেন হলো, যে এটাকে কেন রো বলছি, কারণ তুমি যদি দেখো এখান থেকে অরিজিন হচ্ছে U0 এখানে, তাহলে এই অংশটা কি, এই ভ্যালুটা হচ্ছে U, এই ভ্যালুটা কি, এই ভ্যালুটা হচ্ছে V। তাহলে √u² + v² করে যে ম্যাগনিটিউডটা পাবো, সেটা হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমরা রো বের করতে পারবো ম্যাগনিটিউড থেকে। আর রো এর অ্যাঙ্গেলটা কি tan ইনভার্স v/u বলছিলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে সেই tan এর অ্যাঙ্গেল। তাহলে uv দিয়ে আমরা কিন্তু রো বের করছি, কারণ তোমার আবার বোর্ডে যদি যাই, আমি বোর্ডে যদি যাও, সেখানে দেখো এই যে রো e⁻j⁵ এর মান হচ্ছে w, আর w এর মান হচ্ছে u আছে v আছে। তাহলে uv² দিয়ে আমি বলছিলাম সেটা হচ্ছে রো এর ম্যাগনিটিউড। তাহলে আমরা স্মিথ চার্টে যে সার্কেলগুলো আঁকলাম, সেটা আসলে ইউভি কোঅর্ডিনেট সিস্টেমে আঁকছি। সেই ইউভি কোঅর্ডিনেট সিস্টেমের সেন্টার হচ্ছে U0 V0। তাহলে U0 V0 কে কেন্দ্র করে তোমার ওই লোড পর্যন্ত যদি লাইন টানো, সেই লাইনটা টানলে সেটা লাইনটার ম্যাগনিটিউড হচ্ছে √u² + v², দ্যাট ইজ ইওর রো। আর ওটার অ্যাঙ্গেল হচ্ছে tan ইনভার্স v/u, সেটা হচ্ছে রো এর অ্যাঙ্গেল। আবার যদি তুমি স্মিথ চার্টে চলে যাও, মানে হ্যাঁ, তাহলে সেখানে দেখো এটা হলো সেই ম্যাগনিটিউড √u² + v², দ্যাট ইজ ইওর রো। আর tan ইনভার্স v/u হচ্ছে এই অ্যাঙ্গেলটা, তাহলে সেটা হচ্ছে রো এর অ্যাঙ্গেল। তাহলে যদি আমাদের প্রবলেম সলভ করতে হয়, তাহলে প্রথমে একটা বলে যে লোড বের করো, তখন আমরা এখান থেকে লোড বের করব। আবার যদি বলে লোড পয়েন্টের রো কত বের করো, তাহলে আমরা এই ম্যাগনিটিউড থেকে, এই L1 এর ম্যাগনিটিউড থেকে, এবং তাকে L1 L2 দিয়ে ভাগ করে, যোগ করে ভাগ করে ওই রোটা বের করব, এবং রো এর অ্যাঙ্গেলটা আরো সোজা তোমার। তাহলে স্মিথ চার্টের অঙ্কগুলোর জন্য তোমরা যে স্মিথ চার্ট আছে, এটা অনেকগুলো আমি তাহলে গুগল ক্লাসরুমে দিয়ে দিব, তোমরা ওটা নিয়ে অনেকগুলো প্রিন্ট করে রাখবা। প্রিন্ট করে রেখে বিভিন্ন অঙ্ক যখন সলভ করবা, পেন্সিল দিয়ে করো, যেভাবে করো, ওই মান বসায় বসায় প্রবলেম, প্রচুর প্রবলেম আছে, এগুলো সলভ করতে করতে তোমাদের আসলে পাকা হবে। এখানে তারপরে
আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মানে প্রথম দিকের অঙ্কগুলোর মধ্যে এটা থাকে, সেটা হচ্ছে এই ট্রান্সমিশন লাইনে আমরা যদি লোড পয়েন্টটা এভাবে বলতে পারি যে জেড এল এত, তাহলে এখন ট্রান্সমিশন লাইনের লেন্থটাকে আমরা এল বলতে পারি। এলটাকে আমরা যদি বলি যে এল এর লেন্থটা আমরা বলে দিই, তাহলে সেই লেন্থটা রেসপেক্টে লেন্থটা যদি জানা থাকে তাহলে সেখান থেকে আমরা জেড আইটা বের করতে পারি। আরেক ধরনের প্রবলেম আছে যেটাতে বলে জেড আই বের করো, তোমার লোড দেওয়া আছে জেড আই বের করো। আর আরেক ধরনের প্রবলেম আছে সেখানে বলে জেড আই দেওয়া আছে লোড বের করো। দুটো ক্ষেত্রে তোমার লেন্থটা বলা থাকে ট্রান্সমিশন লাইনে। ট্রান্সমিশন লাইনের লেন্থটা এখন আমরা যদি আমি যে পার্টিকুলার প্রবলেমটা বলছি যে লোড দেওয়া আছে জেড আই বের করো, তাহলে তোমাকে কোন যেতে হবে, জেনারেটরের দিক না লোডের দিক? জেনারেটর। তাহলে দিস ইজ, যদি লোড দেওয়া থাকে তোমার জেডাই বের করো, তাহলে জেনারেটরের দিক যেতে হবে। আর যদি জেডাই দেওয়া থাকে লোড বের করতে বলে, তাহলে তোমার লোডের দিকে যেতে হবে। এবং কত দূর যাবা, তোমার লাইনে যাচ্ছ এল লেন্থ, কিন্তু স্মিথ চার্টে তুমি কিন্তু লেন্থের এটা অ্যাঙ্গেল হিসেবে বিটা টুয়াইস। তাহলে স্মিথ এখানে যদি আমরা এল লেন্থ যাই নরমাল লাইনে, তাহলে স্মিথ চার্টে যাব বিটা টুয়াইস এল, বিটা টুয়াইস এল। তাহলে এল এর ভ্যালু মনে করো সাপোজ ল্যামডা বাই 4, আমি একটা উদাহরণ দিচ্ছি। তাহলে বিটা টুয়াইস এল কত? বিটা মানে টুয়াইস পাই বাই ল্যামডা, আর টুয়াইস এল এর 2 আসছে, আর এল এর ভ্যালু বলছি ল্যামডা বাই 4, সরি ল্যামডা বাই 4। তাহলে ল্যামডা কাটা চলে যাচ্ছে, 4 4 কাটা চলে যাচ্ছে, পাই। তাহলে এই যে যদি লাইনের লেন্থ হয় ল্যামডা বাই 4, এগুলোকে বলা হয় কোয়ার্টার ওয়েভলেন্থ লাইন। লাইনের ক্ষেত্রে তোমার আসলে স্মিথ চার্টে পাই অ্যাঙ্গেল যেতে হবে। পাই অ্যাঙ্গেল মানে 180 ডিগ্রি যেতে হবে। 180 ডিগ্রি মানে এই মুহূর্তে যে পজিশনে আছো তার ঠিক উল্টা দিকে। আচ্ছা, সেটা একটু পরে বলছি। আর এখানে দুইটা পজিশন বলছিলাম যে লোড থেকে যদি তোমরা ইনপুট ইম্পিডেন্স বের করতে চাই, তাহলে টুয়ার্ডস জেনারেটর যেতে হবে। টুয়ার্ডস জেনারেটর মানে স্মিথ চার্টে ক্লকওয়াইজ, আর যদি টুয়ার্ডস লোড যাও তাহলে কাউন্টার ক্লকওয়াইজ। এখন এটা একটু ছবিতে দেখাই, স্মিথ চার্টটা যেটা ছিল। তো তুমি এখানে লোড বের করছো, এখন মনে করো যে ওই যে কোয়ার্টার ওয়েভলেন্থ লাইন বললাম সেটাই জেড, তখন কি করতে হবে, এটাকে সেন্টার ধরবা, ধরে সার্কেল রো পর্যন্ত রেডিয়াস নিয়ে একটা সার্কেল। তো এখন সার্কেল কিভাবে আঁকবো, আচ্ছা মনে করে এভাবে সার্কেল আঁকলাম, কম্পাস দিয়ে আঁকলাম আমারটা করে এই এন্ডটাকে উল্টা দিকে যেতে হবে। উল্টা দিকে গেলে, সরি উল্টা দিকে কিভাবে যাব, উল্টা দিক গেলাম কারণ লাইনটা ব্যাক হয়েছে। উল্টা দিক যাবা এবং তাহলে 180 ডিগ্রি গেলে কোথায় পাবো, এই পয়েন্টটা হচ্ছে তোমার জেড আই। তাহলে এখানে আমি লোড পেয়েছি, সার্কেল ধরে এঁকেছি, লাইনটার লেন্থ জানি ল্যামডা বাই 4, আর এখানে এটা জেড আই কোন দিকে গেছি, আমি গেছি টুয়ার্ডস জেনারেটর মানে হচ্ছে ক্লক, তাহলে আমি ক্লকওয়াইজ গেছি, আবার না এদিকে গেছি, দ্যাট ইজ ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে টুয়ার্ডস জেনারেটর গেছি, ঠিক আছে? তাহলে টুয়ার্ডস জেনারেটর গেলে এখানে একটা পয়েন্ট পাবো, এই পয়েন্টে একটা আর সার্কেল পাবা, এই পয়েন্টে একটা এক্স সার্কেল পাবা। এই কনস্ট্যান্ট আর এবং এক্স সার্কেল এখানে যেখানে ছেদ করছে ওই পয়েন্টের আর এবং এক্স এর ভ্যালুটাই হচ্ছে তোমার নরমালাইজ ইম্পিডেন্স। তাহলে কিভাবে প্রবলেমটা, এখানে তিনটা প্রবলেম আছে। একটা প্রবলেম হচ্ছে আমার জেড আর জেডএল দেওয়া আছে, সেখান থেকে তুমি জেডএল বের করলা, সেখান থেকে রো বের করলা, দ্বিতীয় অংশ। তৃতীয় অংশে তোমাকে লাইনের লেন্থ দেওয়া আছে, তুমি জেড আই বের করো।
তাহলে এখান থেকে ক্লকওয়াইজ গিয়ে জেডআই বের করো। আবার কিছু প্রবলেমে থাকতে পারে জেডআই দেওয়া আছে, তোমাকে লাইনের লেন্থ দেওয়া আছে, লোড বের করতে হবে। তো তখন তুমি কি জেডআই যদি দেওয়া থাকে তুমি জেডআই পেয়ে গেলা, তারপর লাইনের লেন্থ থেকে পেয়ে গেল ওই দিকে কোন একটা দিক। সবসময় যে 180 ডিগ্রি হবে তা না, এটা ডিপেন্ড করবে বিটা টু আইএসএল এর উপর। আমরা নেক্সট ক্লাস অঙ্ক করব। তাহলে এখানে ইয়ে ধরে আমরা যেহেতু লোডের দিকে যাব, এখন ইনপুট জানি, লোড বের করতে, তাহলে আমাকে যেতে হবে কাউন্টার ক্লকওয়াইজ। কাউন্টার ক্লকওয়াইজ সিসিডব্লিউ, তখন তুমি কাউন্টার ক্লকওয়াইজ। তাহলে মূল ট্রান্সমিশন লাইনে যদি আমরা জেনারেটরের দিকে যাই, এখানে লেখা আছে তুমি যাবা ক্লকওয়াইজ, এই যে অ্যারো দেওয়া আছে। আর মূল ইয়াতে যদি তুমি লোডের দিকে যাও তাহলে তুমি যাবা কাউন্টার ক্লকওয়াইজ। এই তিন ধরনের প্রবলেম নিয়ে এবং থিওরিটা নিয়ে ডিসকাস করলাম, কিন্তু এই সার্কেলগুলো কিভাবে আসছিল এই ডিরাইভেশনটা তোমাদেরকে আমি একটা কাজ দিলাম অ্যাসাইনমেন্টের মতো। এটা তোমরা এই যে ইকুয়েশন 30 এর জি থেকে 33 এর জি কিভাবে আসলো, আর 30 এর এইচ থেকে 33 এর এইচ কিভাবে আসলো, এটা তোমরা করো। মানে যারা 10:30টার ল্যাব করো তারা 30 এর কনস্ট্যান্ট আর্ট সার্কেলটা বের করো, আর যারা একটা ল্যাব করো তারা ইয়ে করো, এই কনস্ট্যান্ট এক্স সার্কেলগুলো ডিরাইভেশন করে হাতে লিখে গ্রুপে আমাকে অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করো। ঠিক আছে? এটা আগামী কবে সময় দিলাম, আজকে হলো মঙ্গলবার, আগামী রবিবারের মধ্যে আমাকে ইয়াতে দিয়ে দাও, গ্রুপে সাবমিট করে রেডি করে ইমেলে দিতে পারো। আমার ইমেল অ্যাড্রেস জানো? হ্যালো, জি স্যার, আমার কাছে আছে। জানি স্যার। লিখে দিব? স্যার লিখে দিলে ভালো হয় স্যার। আচ্ছা আমি লিখে দিচ্ছি। এটু দেখা গেছে, নিচে লিখছি। ইয়েস স্যার। এখানে তোমরা ওই আটটা গ্রুপ না, আটটা না, 10টা গ্রুপ, 10টা গ্রুপ হাতে লিখে ডেরিভেশনটা করে এই গ্রুপে সাবমিট করো। হাতে লেখাটা কার হাতে লেখা হবে তাহলে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওই আমিন সব কি প্রথম সেকেন্ড কিভাবে বলছে না, ওটার মধ্যে 3 নাম্বার যে সে লিখবে। যেমন একটা গ্রুপে লিখবে মেহেদি মিয়া 53, আর একটা গ্রুপে লিখবে রাহুল দে। ঠিক আছে? তারপর আরেকটা গ্রুপে তো মাঝখানে দুজন দেখা যাচ্ছে, 3 নাম্বার হচ্ছে নাহিদা সুলতানা, সে করবে। আরেকটা গ্রুপে হচ্ছে সিনথিয়া 150, অন্য গ্রুপে করবে বাইজিদ গোস্তামি, তারপর সোহেল খান, তারপর অন্তরা, তারপর রাশেদ শাহিয়ার, গোবিন্দ জয়, তানভীর রাফি।